রিওয়াইন্ড করে বলি দেখবেন। না, হ্যাঁ, আমি তার কথার পরিপ্রেক্ষিতে এই কথাগুলি বলেছি, বিকজ ওইখানে একটা সরাসরি অভিযোগ করা হয়েছে। না সেটা বলা হয় না তুষার ভাই, আপনি দেখে নেন, আমরা ঝগড়া না করে। তো 1 বছর পরে সে কি মনে হচ্ছে একটু ফিকে হয়ে গেল? কারণ ছাত্রদল একটা প্রোগ্রাম করলো কেন্দ্রীয় শহীদ মিনারে রাত 12টা 1 মিনিটেও শেষ, আর এনসিপির কিছু নেতারা ওনারা যে কবরে গিয়ে শ্রদ্ধা জানালেন। আজকে এছাড়া আর কোনো অনুষ্ঠান নেই বা ওইরকম কোনো আলোচনা সভাও নেই, মানে এটা ফিকে হয়ে গেল যাচ্ছে কিনা আর কি। না, এটা এখনো বলা যাবে না, কারণ 5ই আগস্ট যেটাকে তারা 36শে জুলাই বলে থাকেন, সেদিন তারা হয়তো কিছু করতে পারেন, এটা তো আমরা জানি না। তবে আমি বলবো না যে একেবারে ফিকে হয়ে গিয়েছে, তবে টাকা পয়সার যে যোগান সেটা তো কমে গিয়েছে। কেননা এর আগে যখন তারা বড় ভাইদের কাছে গাড়ি পাচ্ছিলেন, টাকা পয়সা পাচ্ছিলেন, বিভিন্ন জায়গা থেকে ক্রাউড ফান্ডিংয়ের নামে টাকা পয়সা নিয়ে আসছিলেন, সেটা তো এখন কমে গিয়েছে। কেননা এখন তো একটি অংশ সরকারের অংশ হয়ে গেছেন বিরোধী দল হিসেবে, সরকারি বেতন ভাতা পাচ্ছেন, মাইক্রোওয়েভ ওভেন চায়, ফ্রিজ চায়, টিভি চায়, গাড়ি চায়, কি জানি চায়। তো বৈষম্যের নামে তো এগুলো চাওয়া যায় আসলে, এটা আমরা বুঝলাম। তো যে কারণে সাধারণ মানুষের আগ্রহ কিন্তু কমে গিয়েছে, এটা অস্বীকার করা যাবে। সেটাই আমি জিজ্ঞাসা করেছি, বলি কতগুলি সংগঠনের কথা আপনার মনে আছে? এই যে গত অন্তর্বর্তী সরকারের সময় হঠাৎ গজিয়ে ওঠা জরিপ অর্গানাইজেশনগুলোর কথা আপনার মনে আছে? এখানে আমরা একটা টকশো করেছি, জরিপওয়ালারা এখন কেন জরিপ করে না? এখন তো ওদের জরিপ করা উচিত, যে আসলে সাধারণ মানুষের মনে আসলে এই এনসিপি কিংবা এই জুলাই নিয়ে যারা বিভিন্ন ধরনের প্রচারণা চালান, তারা সাধারণ মানুষের মনে কি ধরনের মানে স্বপ্ন বলেন কিংবা কি ধরনের প্রতিফলন তৈরি করতে পারছেন বা কি ধরনের প্রভাব বিস্তার করতে পারছেন, একটা জরিপ করুক না। এই জরিপের পয়সাকড়িগুলো কোত্থেকে এসেছিল? এখন কি ওই জরিপের পয়সাগুলো আর পাওয়া যাচ্ছে না? এই পুরা জরিপ টরিপ সবকিছুর উদ্দেশ্য ছিল হচ্ছে জুলাইকে কাজে লাগিয়ে একদল লোককে ক্ষমতার অংশীদারে পরিণত করা। দুর্ভাগ্যজনকভাবে বলেন বা সৌভাগ্যজনকভাবে বাংলাদেশের জনগণ ওই বিভিন্ন গুরুজনদের মুখে যেমন জুতা পিটা করেছিল না তারা ছবির মধ্যে, ইলেকশনের মধ্যে কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে কারা। তো আপনি বুঝতে পারছেন, মানুষ কিন্তু এই অপমান সংস্কৃতি চায় নাই, মানুষ কিন্তু অসম্মানের সংস্কৃতি চায় নাই। মানুষ ভেবেছিল কি জানেন, এই বৈষম্যটা দূর হবে, প্রত্যেকে সম্মান পাবে এই সমাজে, আগে যেটা ছিল না। কিন্তু উল্টাটা কি হলো? সেই আশা-আকাঙ্ক্ষা নিয়েই তো মানুষ রাস্তায় এসেছে। অসম্মানের বিপরীতে অসম্মান তৈরি করা হলো, মবের বিপরীতে আরো বেশি মবের শাসন তৈরি করা হলো, দুর্নীতির বিপরীতে আরো বেশি দুর্নীতি হয়েছে। এটা তো ওই জুলাই আন্দোলনের বিভিন্ন কাজে সম্পৃক্ত ইফতেখারুজ্জামান সাহেবের টিআইবি, যিনি কিনা বিভিন্ন কমিশনে ছিলেন, উনিই তো জরিপ করে গবেষণা করে বলছেন যে অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি বেশি হয়েছে। তো বলেছেন না, তার মানে কি দাঁড়ালো? দুর্নীতির বিপরীতে আরো বেশি দুর্নীতি হলো। তো আপনি তো অসম্মানের বিপরীতে অসম্মান, দুর্নীতির বিপরীতে দুর্নীতি, চুরির বিপরীতে চুরি, ঘুষের বিপরীতে ঘুষ, এটা দিয়ে তো আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না। মানুষের দেয়াল চিত্রে আকাঙ্ক্ষাটা কি ছিল? বৈষম্য মুক্ত চাই বাংলাদেশ। মানুষের কি ছিল? চাকরি পাবে, চাকরির মধ্যে কোটা থাকবে না, উল্টা নিজেদের নামে কোটা বরাদ্দ নিতে শুরু করলো তারা। তো সেগুলো হলো না। হওয়ার ফলে কি হয়েছে জানেন, জুলাই সম্পর্কে মানুষের যে শ্রদ্ধাবোধের জায়গাটা, সেটাকে বেঁচে থাকা এই জুলাই বেনিয়ারা তারা ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। এই অবস্থা হবে জানলে আমি খুবই সন্দেহ করি যে এত বেশি মানুষ এই আন্দোলনে যোগ দিত কিনা। মানুষ কিন্তু যোগ দিয়েছিল মূলত একটি সামাজিক পরিবর্তন দেখার আকাঙ্ক্ষায়, যে সামাজিক পরিবর্তনে তার জীবন সহজতর হবে। জীবন কি সহজতর হয়েছে? সেটা তো হয় নাই, উল্টো কি হয়েছে? আমি আপনাকে সমালোচনা করার জন্য বলছি না বিষয়টা। মুহিত সাহেবের বিরুদ্ধে আমি আন্দোলন করেছিলাম, ভ্যাট বসিয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়, আবুল মাল আব্দুল মুহিত, হ্যাঁ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার উপর ভ্যাট বসিয়েছিল। প্রচুর লেখালেখি করেছিলাম যে শিক্ষার উপরে ভ্যাট বসতে পারে না, শিক্ষা মূল্য সংযোজন না, শিক্ষা বিনিয়োগ। আচ্ছা, বিনিয়োগের উপর ভ্যাট না, আপনি আয়ের উপরে ভ্যাট বসাইতে পারেন, বেচা বিক্রির উপর ভ্যাট বসাইতে পারেন, শিক্ষা তো পণ্য না। এবং তখন মুহিত সাহেবের নামে ট্রল করা হয়েছিল, ভ্যাটম্যান নাম দেওয়া হয়েছিল। তো এইবার যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কর বসে গেল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এত ছাত্রছাত্রীরা এই জুলাই আন্দোলনে যোগ দিয়ে এখন কি হবে? একটু বেশি পয়সা দিয়ে পড়াশোনা করবে। তাহলে তো আসলে জুলাইয়ের মূল সুবিধা কারা পাচ্ছে? জুলাইয়ের মূল সুবিধা পাচ্ছে হাসনাত আব্দুল্লাহ, তারপরে কি হান্নান মাসুদ, সরকারি গাড়িতে চড়তে পারছে, এমপি হোস্টেলে থাকতে পারছে, এসির মধ্যে বক্তৃতা দিতে পারছে, এবং আবার ওখানে যাওয়ার আগেই বলেছিল এসিতে বসে থেকে জনগণের কথা ভাবা যায় না। এখন তো এসি ছাড়া থাকতেই পারছে না, উপজেলাতে এসিওয়ালা অফিস চাইছে। তো জুলাই আন্দোলনের উদ্দেশ্য কি এইগুলা ছিল নাকি?
জুলাই আন্দোলনের উদ্দেশ্য কি গণমাধ্যমের স্বাধীনতা ছিল না? আমরা দেখলাম গণমাধ্যমগুলিতে বিভিন্ন রাজনৈতিক পরিচয় লোকজন ঢুকে পড়ছে, চাকরি নিচ্ছে, নিজেদের বেতন নিজেরা ঠিক করছে। যে গণমাধ্যমে একজন বা দুইজন গাড়ি পেত, 5 জন ওখানে চাকরি নেয়, 5 জনই গাড়ি চাইছে। আপনি নাম বলতে বললে আমি নাম বলে দিতে পারি, যাই হোক আমি বলতে চাই না। আমরা দেখছি গণমাধ্যমের মালিকানা ইসলামী ব্যাংকের মতো ট্রান্সফার করার একটা ব্যাপার স্যাপার শুরু হয়ে গিয়েছে। এগুলো তো জুলাই আন্দোলনের কথা ছিল না। জুলাই আন্দোলনের কথা ছিল কথা ক। জুলাই আন্দোলনের কথা ছিল কি আরো কথা বলবো, সোনো মহাজন। আমরা দেখলাম সোনো মহাজন শেষ পর্যন্ত সোশ্যাল মহাজন হয়ে গিয়েছেন। উনি নাচছেন হামের মধ্যে, এতগুলো 600 বাচ্চা মেরে উনি এইভাবে নাচছেন। আমি ছোটবেলায় দেখতাম ফকির আলমগীর এইভাবে নাচে, ঘর করলাম না রে আমি সংসার করলাম না। এই গানটা আবার লিখেছিলেন আহমদ ছফা। এই গানের এরকম সুর দেওয়ার কারণে ফকির আলমকে মারবেন বলে খুঁজে বেড়াচ্ছিলেন। তো আমার তো মনে হয় যে এই নাচের কারণে আমার মনে হয় ওনাকে 21 পদক দিয়ে দেওয়া উচিত আগামীতে নৃত্যে। ফারুকী একজনকে দিয়ে গিয়েছে না যাওয়ার আগে, আগামী বছর সোশ্যাল নৃত্য আবিষ্কার করার জন্য তাকে একটা দেওয়া যেতে পারে পুরস্কার। কারণ মানুষ নেহারি খেলে যদি খারাপ লাগতে পারে, 600 শিশু মরার পরে সোশ্যাল নৃত্য দেখলে আমাদের ভালো লাগে না। তো জুলাইয়ের কাছ থেকে আমরা কি পেলাম? জুলাইয়ের প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা এই বছর জুলাইয়ের শুরুতে আমরা কি পেলাম? আকবর হোসেন, একটু পুরনো ইস্যু নিয়ে আপনাকে একটা বিষয় জানতে চাই, যেহেতু তুষার ভাই কথাটা বললেন যে একটা সোশ্যাল, এবং উনি শোক প্রকাশ করেছেন। উনি তো ইরানে মানুষ মরলে শোক প্রকাশ, কোথায় যেন মানুষ মরলে শোক প্রকাশ করে। হ্যাঁ, উনি এইবারের জুলাইতে উনি কোথাও মোমবাতি হাতে গিয়েছেন? এত বড় উপদেষ্টা না উনি না জুলাইয়ের আইকন? উনি কোথাও গিয়েছেন শোক প্রকাশ করতে জুলাইয়ের 1 তারিখে? তো বিএনপি গিয়েছে, বিএনপিকে ধন্যবাদ দেওয়া উচিত। জি, আপনি যে বিষয়ে আন্দোলন করেছেন, 18 সালে কোটার বিরুদ্ধে আন্দোলন করেছেন, তার আগে ভ্যাটের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তাহলে সেই ঘটনাগুলি যদি এখন ঘটে তাহলে আপনি সেটা প্রতিবাদ করবেন না? আপনি করছেন না, তার মানে হচ্ছে আকবর বলছে এই ভ্যাট তো সরকার বসিয়েছে না, সরকারই তো বসাবে, কিন্তু ওনারা প্রতিবাদ কেন? আগের বার তো সরকারই বসিয়েছিল। হ্যাঁ, কিন্তু যাদের প্রতিবাদ করার কথা ছিল তারা করছে না। তার মানে জুলাই আন্দোলনের যে চরিত্র, সেই চরিত্র তারা হারিয়ে ফেলেছেন। তারা যেটা সঠিক সেটার পক্ষে কোনো কথা বলছেন না, বা যেটা বেঠিক সেটার প্রতিবাদে কিছু বলছেন না, উল্টা নিজেরা সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। আর ইউনূসকে ডেমোনাইজ করার কিছু নাই। ইউনূস নিজে ডেমনে পরিণত হয়েছেন, অথবা তিনি ডেমন ছিলেনই। কেননা একটা লোক কি করে ক্ষমতায় আসার পরে নিজের কর মাফ করে, নিজের ক্ষমতা খাটিয়ে নিজের প্রতিষ্ঠানের জন্য একটার পর একটা বেনিফিট নেয়, এগুলা কি দুর্নীতি না? এগুলো অবশ্যই দুর্নীতি। এগুলো হচ্ছে এক ধরনের ক্ষমতাকে ব্যবহার করে নিজের জন্য সুবিধা আদায় করা। এটা কি সঠিক? এটা সঠিক কাজ নয়। এগুলো কি আমরা তাকে শিখিয়ে দিয়েছিলাম? বুঝলাম উনি নিজের ইচ্ছায় ক্ষমতায় বসে না, ওনাকে এনে বসানো হয়েছিল। কিন্তু ওনাকে কি এগুলা করতেও বলে দিয়েছিল যে ওনা আয়কর মাফ করে দিতে হবে, নোবেল পাইলে ভবিষ্যতে কেউ কর দিবে না? উনি দিতে চায় না, উনি দিবে না। ভবিষ্যতে নোবেল বিজয়ী কর দিতে চায় কি না চায় উনি জানে কেমনে? এইগুলা কোনো কথা নাকি যে ইউনূসকে ডেমোনাইজ করা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে যাওয়ার জন্য? খুবই বাজে কথা। ইউনূস সাহেবের ডেমোনাইজেশন উনি নিজেই নিজেকে করেছেন। জাপান থেকে ফিরে এসে উনি একটা নার্সিং নিয়ে কথা বলতে শুরু করলেন। ওনার উপদেষ্টারা সব বিদেশে গেল চিকিৎসা নিতে, 70 লাখ 80 লাখ টাকা করে এক একজনের নাম উঠছে। মোস্তফা সরোয়ার ফারুকের কি অসুখ হয়েছিল? আমি তো ডাক্তার, আমি এটা জানতে চাই যে সে যে 7.5 লক্ষ টাকা নিয়েছে, না প্রায় 8.5 লক্ষ। ধর্ম উপদেষ্টা নিয়েছে 84 লাখ। ধর্ম উপদেষ্টা যে কি অসুখ হয়েছিল, যে ওনার কি কারণে উনি চিকিৎসা করতে এখানে গিয়েছিলেন? আমার তো এটা জানার অধিকার আছে, কারণ আমি একজন নাগরিক, তার মধ্যে আমি আবার চিকিৎসক। আমি বুঝি তো অন্তত যে আমার সামনে কোনো ফাইল দিলে যে কি অসুখ না, কারা পরীক্ষা করে তাদেরকে বিদেশ যাত্রা পারমিশন দিয়েছিল, কোন ডাক্তারেরা, এগুলা জানার অধিকার নেই আমাদেরকে? আপনার মনে আছে ডক্টর ইউনূস আসার পরে প্রথম যে কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল তার মধ্যে একটা হচ্ছে ব্যক্তিগত চিকিৎসক, মনে আছে আপনার? তো ব্যক্তিগত চিকিৎসক কেন লাগে? জুলাই আন্দোলন তো এইসবের বিরুদ্ধেই ছিল যে ব্যক্তিগত চিকিৎসক লাগে না। সারা দেশে চিকিৎসা ব্যবস্থা আছে, আপনার যখন যাকে দরকার তার কাছে আপনি চিকিৎসা করতে যাবেন। আপনি কি রাজা নাকি? শেখ হাসিনা কি রানী ছিল নাকি যে এবিএম আব্দুল্লাহকে ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ করেছিল? এইগুলো হচ্ছে রাজারানীর ব্যাপার। ব্যক্তিগত কবি থাকে, ব্যক্তিগত চিকিৎসক থাকে। ব্যক্তিগত চিকিৎসক আর কি জিনিস? এভরি পার্সন ইজ ইয়ার পার্সোনাল ফিজিশিয়ান। এভরি পার্সন বলা উচিত, এভরি ডক্টর ইজ ইয়ার পার্সোনাল ফিজিশিয়ান। আপনি যখন যার কাছে যাবেন তখন তিনি আপনাকে চিকিৎসা করবেন। আপনার রোগ হইল পশ্চাতে, আপনি যাবেন চোখের ডাক্তারের কাছে, আপনার ব্যক্তিগত চিকিৎসক চোখের ডাক্তার? এগুলো প্রশ্ন করা যাবে না। উনি কিন্তু ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ দিয়েছিলেন। এখন উনি সোশ্যাল বিজনেস ডেতে কি করলেন? আমি তো একটু নেচেই দেখিয়েছি যে উনি যে নাচছিলেন। হ্যাঁ, এই সোশ্যাল বিজনেস ডেতে উনি কি করেছেন? উনি মূলত একটা পিআর করেছেন। লোকজনকে ডেকে উনি আবার প্রমাণ করার চেষ্টা করেছেন যে এই জুলাই আন্দোলনে ওনার কোনো ভূমিকা ছিল না, ওনাকে এনে বসিয়ে দিয়েছিল। অথচ জামাত ইসলামের ইউরোপের মুখপাত্র আবু বকর মোল্লা ভাই কিন্তু বলেছেন যে উনি এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন। তাহলে আবু বকর মোল্লা ভাইকে জিজ্ঞেস করা উচিত যে কিভাবে জড়িত ছিলেন ডক্টর ইউনূস। উনি বলেছেন যে ডক্টর ইউনূস লবিং ফার্ম এবং অন্যান্য কিভাবে সাহায্য করেছেন তাদেরকে।
তো উনি কেন এখন বলে যে আমি জড়িত ছিলাম না? ঠিক আছে, উনি জড়িত ছিল না। জুলাই আন্দোলনের সময় উনি অলিম্পিকে গিয়ে পতাকা উড়াচ্ছিল। জুলাই আন্দোলনের সময় এখানে কেউ ঘরের মধ্যে চুপ করে বসে থাকলে তাকে বলা হয়েছে আপনি কেন চুপ করে বসে আছেন, আপনি দোষর, আপনি কথা বলেন না কেন, আপনার দোষ আছে। সাকিব আল হাসান ক্রিকেট খেলছিল বলে আপনি হত্যা করেছেন, আর উনি জুলাই আন্দোলনের সময় পতাকা উড়াচ্ছিল ফ্রান্সে। উনি 3 দিন আসে নাই কারণ ওনার চিকিৎসা চলছিল ওইখানে। ওনার কিন্তু কোনো দোষ নাই, উনি পতাকা উড়াইলে দোষ নাই। ওনার সাথে তখন অলিম্পিকে আর কে পতাকা উড়াচ্ছিল? নসরুল হামিদ যে এমপি ছিলেন, মন্ত্রী, তার ছোট ভাই শুটিং ফেডারেশনের মহাসচিব, সেও পতাকা উড়াচ্ছিল, তখন অলিম্পিকে ছিল। উনিও ছিল, ওরাও ছিল। আমরা যখন কথা বলবো, আমরা যখন সমালোচনা করব, এটা কাউকে মহৎ করার জন্য না, কাউকে দেবতা বানানোর জন্য না, কাউকে শয়তান বানানোর জন্য না। যে যেটা করেছে সেটা বলবো, মানুষ বিচার করবে কোনটা ঠিক আর কোনটা ঠিক না। উনি কি করেছেন আপনি দেখেন তো ক্ষমতায় বসার পরে। হ্যাঁ, উনি এমন কোনো কিছু করেন নাই যেটাতে বিএনপি রেগে গিয়েছে। বিএনপি তো খলিলুর রহমান সাহেব সম্পর্কে রেগে গিয়েছিল। কি বিবৃতি আছে আপনারা সবাই জানেন, খলিলুর সম্পর্কে অনেক বিবৃতি জানেন, জি, এবং সবাই মনে করে যে এখানে ওনার একটা ভূমিকা আছে। কিছু মানুষ যে এখনো বিএনপি সরকারের মধ্যে রয়ে গিয়েছে, ওনার নিয়োজিত, এখানে ওনার একটা ভূমিকা আছে, এটা অনেকেই মনে করে থাকে। সেটা বরং এই সোশ্যাল বিজনেস ডেতে আরেকবার প্রমাণিত হয়েছে। এবং শুধু তাই না, এই যে উনি নাহিদকে আবার পরিচয় করে দিচ্ছেন, এর কারণ হচ্ছে উনি এদেরকে ক্ষমতা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। আপনার মনে আছে উনি কি বলেছিলেন? ভোটের বয়স 17 বছর করে দিতে হবে। উনি এটা বলে ফেলেছিলেন আসার কয়েক মাসের মধ্যে। এখন 2 মাসের মধ্যে কেউ যদি এইসব উল্টাপাল্টা কথা বলে 4 মাস 5 মাসের মধ্যে, তাহলে তার সমালোচনা হবে না। এই সরকারকে মানুষ 6 মাস কেন 2 বছর সময় দিতে চায়? এই বাজেটে এই সরকার 2 বছর সময় চায় নাই, কেন চেয়েছে? কারণ এই সরকার গণতান্ত্রিকভাবে ভোটে নির্বাচিত একটা সরকার। অনির্বাচিত সরকারকে মানুষ কি কারণে 6 মাস সময় দিবে, আর 1.5 বছর সময় দিবে, 2 বছর সময় দিবে? যেখানে নিজের জন্য উনি সই করছেন, 600 কোটি টাকার উপরে কর মাফ করাচ্ছেন, এটার জন্য আমরা ওনাকে সময় দিব? ওনাকে আমরা দিয়েছিলাম নির্বাচন সংস্কার এবং বিচারের জন্য। উনি বিচার ঠিক মতো করতে পেরেছিলেন? ভুয়া মামলা কতগুলা করেছে ওনার সময়? ভুয়া মামলা করে সাংবাদিকদেরকে ধরে নিয়ে গেছে, রাজনীতিবিদদেরকে ধরে নিয়ে গেছে, সব ভুয়া মামলা। মানুষ জানে এগুলো ভুয়া মামলা। আসবো তো সব আপনার কাছে। এবং আরো কথা আছে, উনি এদেরকে কেন এখন পরিচয় করে দিচ্ছেন? উনি রাজনীতিতে ওনার প্রভাব যে এখনো আছে, এটা বোঝানোর চেষ্টা করছেন। রাজনীতিতে উনি যদি সত্যি ওনার প্রভাব আছে এটা দেখাতে চান, আমি মনে করি অ্যাপয়েন্টেড অবস্থায় না, উনি উপদেষ্টা হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছিলেন, আরো কোনো অ্যাপয়েন্টেড পোস্টে না গিয়ে উনি ভোটে দাঁড়াক, একটা দল বানাক, ভোটে দাঁড়াক, অথবা উনি এনসিপির হয়ে ভোটে দাঁড়াক। দল তো উনি আগে বানিয়েছিলেন, যাই হোক, সেই দল বানিয়ে উনি কিছু করতে পারে নাই। এবং ওনার যতগুলা সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান আছে, কয়টা লাভে আছে এটা উনি ডিক্লেয়ার করুক, কয়টার জন্য উনি সরকারকে কর দেয় সেটা ডিক্লেয়ার করুক। আশা করছি করবেন। আচ্ছা আকবর, আপনি একটু একটা বিষয়, যে ইন্টারিম গভর্নমেন্টের সময় তো সবাই বলেন যে ব্যাপক দুর্নীতি অনিয়মের কথা বলেছেন, বা আমরাও জানি এরকম হয়েছে, পত্রপত্রিকায় এসেছে। সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে অন্তর্বর্তী সরকারের সময় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, এবং তিনি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করেছেন যে এই সব দুর্নীতি এবং তাদের সময় যত কাজকর্ম আছে সেগুলোর জন্য টিআইবি ইনভেস্টিগেশন করে দেখে। আপনার কাছে কি মনে হয় এই তদন্তগুলো হবে? শেষ পর্যন্ত হচ্ছে না কেন? হুজ স্টপিং? আচ্ছা, তাদেরকে আটকাচ্ছে কে? কেউ আটকাচ্ছে বিএনপিকে? না। দেন মানে যে আহ্বানটা জানিয়েছেন, মানে ইনভেস্টিগেশন করার জন্য, এটা তো আহ্বান জানানোর, কিন্তু এগুলো অনেক সময় দেখি এটা তো পার্লামেন্টে আহ্বান জানানোর কোনো ব্যাপার না। সরকার মনে করবে যে আমি ইনভেস্টিগেট করব, হ্যাঁ তো করুক না। আমি তো তুষার ভাইয়ের সঙ্গে ফুললি এগ্রি করি যে এই যে উনি এতগুলো অনিয়ম দুর্নীতির কথা বললেন, রাইট, ইটস ওপেন, করুক ইনভেস্টিগেশন। হ্যাঁ, আপনারা বিএনপিকে চাপ দেন যে আপনারা ইনভেস্টিগেট করেন। এখন ইউনূস তো দেশে আছে, সে না দেশের বাইরে যেতে না পারে। ইনভেস্টিগেশন হোক, বিচার হোক, তারপর আমরা দেখি। সেটাই বললাম না, এই ইনভেস্টিগেশনগুলো এটা কার কাছে করতে হবে? এটা তো এখনকার সরকারের কাছে করতে হবে না? হবে না, ওনারা ইনডেমনিটি নিয়েছেন, ওনাদের কাজের কোনো আদালতে যাওয়া যাবে না, কিচ্ছু না। বিএনপি তো 35টা যে ওই যে অধ্যাদেশ করে নাই, পার্লামেন্ট না চাইলে কোনো ইনডেমনিটি থাকে না, ওটা চলে যাবে। বিএনপির এখন ফুল মেজরিটি আছে, যে কোনো জিনিস মেজরিটি আছে, তারা তো অনেক তারা করতে পারে, যে কোনো জিনিস তো করুক না। তাহলে আপনারা বিএনপির কাছে জোর করে দাবি করেন যে এই যে ইউনূস কোটি কোটি টাকা মেরে দিল, বিলিয়নস অফ ডলার্স, হ্যাঁ, এত ট্যাক্স ফাঁকি দিল, এত কিছু করলো, এত বেনিফিটেড হইলো, হ্যাঁ, অন্যায়ভাবে বেনিফিটেড হলো। আমি মনে করি ইচ অ্যান্ড এভরি ইনসিডেন্ট শুড বি ইনভেস্টিগেটেড, অ্যান্ড এটা আদালতের মাধ্যমে এটাকে সুরাহা হোক, ইনভেস্টিগেশন হোক, ইউনূসকে আটকানো হোক, সে যেন দেশের বাইরে যেতে না পারে যতদিন পর্যন্ত না পারারও কিন্তু কোনো কারণ নাই। আচ্ছা, না আমি বলি না, কারণ পালাই গেলে তো তখন আর পালাতে হবে। হ্যাঁ, না, বেনজিরের মতো যদি ছেড়ে দেয় সেটা আরেক মুশকিল। এখন যেটা করতে হবে করুক, এটা গভর্নমেন্টের হাতে আছে। পার্লামেন্টও তারা মেজরিটি,
সরকার চাইলে এটা করতে পারে। এটা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে আহ্বান জানানোর কোনো বিষয় না। ইটস আ ম্যাটার অফ ডিসিশন। আপনি ডিসাইড করবেন। হ্যাঁ, এখনও দুর্নীতি দমন কমিশন খালি আছে, সেটা তো এটাকে তাড়াতাড়ি রিকনস্টিটিউট করে এগুলো ইনিশিয়েট করা দরকার। আমিও আহ্বান করি যে হোক, আমরা দেখতে চাই যে কি হয়েছে আসলে, দিন শেষে হোয়াট ওয়েন্ট রং। দিন শেষে এগুলো হবে এখন না হইলে তো শুনেন, না হলে সেটা কার দায়? আমরা তো দাবি করছি, তুষার ভাইও দাবি করছে, সেটা সরকারের দায়। হ্যাঁ ওনারা আমরা তো দাবি করছি যে চলেন না তুষার ভাইয়ের সঙ্গে একসঙ্গে আন্দোলনে যাবো। আমি কিন্তু বিচার দাবি করি নাই, আমি হ্যাঁ। শুধু বলেছি যে যে অপরাধ করেছে সে অপরাধের বা অন্যায়ের বা যে কোনো ধরনের অনৈতিক কাজের আমরা যদি মনে করি যেগুলি ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা করেছেন, হ্যাঁ। আপনি মনে করেন মদ খেয়েছেন, মাতাল হয়েছেন, আমি সেটার জন্য আপনার বিচার চাই না। আমি বিচার চাই আপনি যদি মদের দোকানে ঢুকে লুট করেন, সেটার বিচার চাই। হ্যাঁ। তো সেই রকম উনি কি করেছেন? উনি ক্ষমতায় আছেন বলেই তো উনি করগুলি মাফ করাতে সেটা তো বললাম, ওনার ওটা তো- ক্ষমতাকে উনি ওটা তো অপব্যবহার অনৈতিক। করেছেন। তো এটার কি ইনভেস্টিগেট করা লাগে নাকি? সমস্ত পত্র তো করবে না? আরে না না, এটা তো এটা investigation না না, লাগে। এটা তো চায়ের দোকানের আড্ডা না। না, এটা ইনভেস্টিগেশন না, অবশ্যই লাগে। উনি নিজে সই লাগবে না করে কেন? সব একটা সিস্টেমের মধ্যে লাগবে না, যেতে এটা হবে তো তো, system। না নাকি? না, সিস্টেমের কিছু নাই। কি নাই? আচ্ছা, আপনি পত্র পত্রিকার মধ্যে পরিষ্কার লেখা হয়েছে উনি নিজে সই করে এগুলা নিয়েছেন, এটা হ্যাঁ, investigation তো দরকার। নিক না, সরকার এটা প্রকাশ করো যে এই যে তাহলে আমরা ওই তদন্ত করেছি, পত্রপত্রিকার আমরা সোর্স পেয়েছি। হিসেবে উল্লেখ করে আর এগুলো তো এইভাবে তো সরকারের একটা- নথি, সরকার এগুলা গেজেট দিক, করেছে হ্যাঁ, না। করুক না, তবে সরকার আবার প্রকাশ করুক, এটা ওনার কমিশন করুক। সরকার ওনার জন্য ওনার বেনিফিটে গেজেট আমি ইস্যু করছে, আমি আর্জ করি যে সরকার একটা কমিশন গঠন করে এগুলো সব এটা ইয়ে ওনার করুক। দাবি হইতে পারে। হ্যাঁ। সেগুলো করুক। হ্যাঁ, আমি বলবো যে মোস্তফা কামাল দুর্নীতিবাজ, কিন্তু হ্যাঁ আমি তাকে মিডিয়া ট্রায়াল করব না, আমি তার অরিজিনাল ট্রায়াল করব। মোস্তফা কামালকে, ডক্টর ইউনূসকে কেউ দুর্নীতিবাদ হ্যাঁ। বলে নাই, বলেছে উনি ক্ষমতাকে অপব্যবহার করে হোক, সেটারও শাস্তি নিজের হতে হবে। বেনিফিটে ব্যবহার করেছে। সেটাও শাস্তি হতে হবে। সেটা যদি বাংলাদেশে প্রচলিত আইন হ্যাঁ, থাকে সেটা তো হবে। হোক, আসেন এই যে আমি সেটার জন্য চাই যে হোক, কিন্তু দিস ইজ নট মিডিয়া ট্রায়াল। একবারও চাচ্ছে হ্যাঁ। হোক একটা এখানে সিস্টেমের কেউ কিন্তু মিডিয়া ট্রায়াল করে নাই। মিডিয়া ট্রায়াল শব্দটা অপব্যবহার করা হচ্ছে। মিডিয়া ট্রায়াল হচ্ছে কি জিনিস? কেউ অপরাধী সাব্যস্ত হওয়ার আগে তাকে অপরাধী বলা। তাই তো বলা কিন্তু হচ্ছে। যেটা এখানে আছে পরিষ্কার, যে কোথায় কাজ আছে? যে কাজ আমি করলে হবে যে আমি অনৈতিক কাজ করেছি, সেই কাজ উনি করলে কেন অনৈতিক হবে? সেটাই তো বলছি, এটা কি মিডিয়া ট্রায়াল না? হ্যাঁ, না না, মিডিয়া ট্রায়াল না তো কি? আপনি তো মানে যারাই বলছেন, হ্যাঁ তারা তো এই উদাহরণগুলোকে আনছেন। এটা কি media trial? এখন সরকারও তো বলছে মিডিয়া ট্রায়াল কি জিনিস? তাহলে মিডিয়া তো- ট্রায়াল হচ্ছে একজনের মানে- বিরুদ্ধে অভিযোগ হয়েছে, হ্যাঁ, যার বিচার কোনো হওয়ার আগেই তার বিরুদ্ধে কিছু বলে দেওয়া। সাক্ষী সাবুত কিচ্ছু নাই। এগুলো তো অভিযোগ। সেইটা হচ্ছে মিডিয়া ট্রায়াল। হ্যাঁ, এগুলো তো অভিযোগ। এটা আপনি অভিযোগ। প্রমাণ করতে হবেন না, আপনি তো রাষ্ট্র এটা ব্যবস্থা অভিযোগ। মানছেন উনি না। যে ওনার আপনি তো আয়কর রাষ্ট্র- মাফ করিয়েছেন, এটা হ্যাঁ, অভিযোগ, এটা তো হ্যাঁ, প্রমাণিত। বলুক যদি সেটা অনৈতিক হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, অবশ্যই সেটা আপনি শাস্তি আমাকে হবে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বুঝান, হ্যাঁ, স্বার্থের দ্বন্দ্ব না বুঝান। না, স্বার্থদ্বন্দ্ব তো সেটাই আমি বলছি। স্বার্থদ্বন্দ্ব কি সেটা আপনি বুঝান। যদি সেটা হয়, যে কাজ আমার যদি সেটা হয়, আমি যদি- স্বার্থের দ্বন্দ্বের ডেফিনিশন, না না না, আমি তো সেটাই বলছি যে ভাই, আপনি তো কথাকে অন্যভাবে দেখছেন। স্বার্থের দ্বন্দ্বের ডেফিনিশন আপনি যদি রাষ্ট্র ব্যবস্থা মানেন, স্বার্থের দ্বন্দ্ব যদি কোথাও আপনি থাকে, যদি রাষ্ট্র ব্যবস্থা সেটা মানেন, ওনার যে শপথ, হ্যাঁ, সেই শপথের বিরুদ্ধে যদি সে ভঙ্গ ফলে করে- আজকে আমরা যে জুলাই আন্দোলনের মূল চেতনা নিয়ে কথা বলছি, হ্যাঁ। সেই মূল চেতনা কি জিনিস? শেখ হাসিনা ওনার অবস্থানকে কাজে লাগিয়ে এস আলম সহ বিভিন্ন দুর্নীতিগ্রস্তদেরকে সুবিধা দিতেন, আর ইনি ওনার অবস্থানকে কাজে লাগিয়ে নিজের প্রতিষ্ঠানের সুবিধা নিজেই দিয়েছেন। হ্যাঁ, আমি মোস্তফা কামাল, আমি এটা শেষ করি। আচ্ছা। হ্যাঁ, আমি ওনার সঙ্গে ফুললি এগ্রি করি। ধরেন এটার কয়টা জিনিস হলো। আপনার সাথে সে ফুললি এগ্রি করছে। আমি না, করি না। media trial না তো এটা। না না, আমি বলছি ঠিক আছে, আমি বলি প্রথমত উনি যে কাজগুলো করেছেন, তুষার ভাই যেগুলো বললেন, এগুলো হয়তো মানে কি বলবো, ওগুলা ইল্লিগাল না, অনৈতিক হইতে পারে, এটা একটা জিনিস। আচ্ছা, আবার এখন এটা- এখন বুঝতে পারছি। হ্যাঁ, আবার হয়তো এটা ইল্লিগালও হইতে পারে, ঠিক আছে, আচ্ছা। যে ইল্লিগালও হতে পারে কিন্তু। হ্যাঁ, তাহলে ইদার উনি এটা অনৈতিক কাজ করেছেন, নাহলে ইল্লিগাল কাজ করেছেন, অথবা উনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা, সেটা আমাদের কনস্টিটিউশনে কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বলা আছে, যে আপনি এমন কোনো কাজ করতে পারবেন না আপনার পদে থেকে যেটা আপনার এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে। হ্যাঁ, সো এই যে কোনো জিনিস যদি এগুলো হয়, এই তিনটার যে কোনোটাই শাস্তিযোগ্য, বিচারযোগ্য। অ্যাটলিস্ট ধরেন সরকার বিচার করলো না, আমি ধরলাম যে ঠিক আছে বিচার হবে না, কিন্তু আমরা এই গভর্নমেন্টের কাছ থেকে জানতে চাই হোয়াট ওয়েন্ট রং। এত কথা উঠছে কেন? আমরা তো জানতেই চাইতে পারি, আমি নাগরিক হিসেবে অবশ্যই জানতে চাই। হ্যাঁ, এত কথা উঠছে কেন? হ্যাঁ, সেটাই। তারা একটা ইনভেস্টিগেশন করুক, করে বলুক যে এই 10টা প্রতিষ্ঠান ইউনুসের এই 2000 কোটি টাকা কর মওকুফ নিয়েছে। হ্যাঁ, এই 10টা প্রতিষ্ঠান আপনি চাচ্ছেন একটা সিস্টেমের মধ্য দিয়ে এটা হোক। অফকোর্স। একটু বলবেন, মানে যদি এই আলোচনা আপনি আগে যেটা করছিলাম জুলাই নিয়ে, যদি সেটা কথা বলতে চান বলতে পারেন, কিন্তু প্রশ্নটা রাখি, সেইটা হচ্ছে যে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান যখন
চীন গিয়েছেন, সফর করছেন, বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে কাজ করছেন, চেষ্টা চালাচ্ছেন, সেখানে সমঝোতা হচ্ছে। ঠিক তখন আমরা দেখলাম যে আমাদের দেশে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উঠছে, সেইটার কথা বলে সাদা পতাকা, কালেমার পতাকা, কালেমা লেখা পতাকা উড়ানো হচ্ছে। কালেমা লেখা পতাকা উড়ানোতে কোনো সমস্যা নাই, তারা উড়াতেই পারে। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এই সময়টায় এমন পতাকা ওড়ানো হলে আমাদের যে শ্রমবাজার বিশ্বে আছে, আমাদের যে বিনিয়োগের ব্যাপার আছে বাইরে, সেইখানে কোনো ভুল বার্তা যেতে পারে? আমার মনে হয় এই প্রশ্নটা আপনি সামাজিক দিবস সংক্রান্ত বিষয়ে আলোচনা না করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে করতে পারতেন। এরকম একটা পরিবেশ যে বাংলাদেশে তৈরি করে দেওয়া হয়েছে, এটা ওনার কৃতিত্ব, উনি এটা করেছেন। ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকার পাশে আপনি যখন কলেমার পতাকা রাখেন, কে সম্মানিত হয়? আমি তো মনে করি না যে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকার পাশে আমাদের কলেমার পতাকা উড়ানোই উচিত। এই কারণে যে আমাদের কলেমার সম্মান আছে একটা বড়। আপনি ব্রাজিল আর আর্জেন্টিনার পাশে কেন এটা, এই তুলনাটা আসবে কেন? আমি তো মনে করি না এটা। কিন্তু একটু আগে যে আলাপ হচ্ছিল না কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আমি আপনাকে সেটা নিয়ে একটু কথা বলতে চাই। উনি গ্রামীণ ব্যাংকের জন্য কর অব্যাহতি নিয়েছেন 2029 সাল পর্যন্ত, যেখানে এই সরকার বলছে যে সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান কর দিবে, লভ্যাংশ যদি কম দেয় তাহলে বেশি কর দিতে হবে। সেইখানে গ্রামীণ ব্যাংক 2029 সাল পর্যন্ত কর অব্যাহতি নিয়ে বসে আছে। এই বাজেট গ্রামীণ ব্যাংকে টাচ করতে পারবে না। সরকারি মালিকানা কমিয়েছেন, 25% সরকারের মালিকানা ছিল। সরকার কি? সরকার হচ্ছে জনগণ। গ্রামীণ ব্যাংকে জনগণের মালিকানা ছিল, সেই মালিকানা কমিয়ে এটাকে 10% নামিয়ে দিয়েছেন। এবং উনি বলেছেন এতে নাকি ব্যাংকের নিয়ন্ত্রণ ঋণ গ্রহীতাদের হাতে যাবে। ঋণ গ্রহীতাদের হাতে কোনোদিন এটা নিয়ন্ত্রণ যাবে না। এই গ্রামীণ ব্যাংকের এটা পুরোপুরি একটি শুভঙ্করের ফাঁকে। আপনি ঋণ নিলে নাকি এটা শেয়ার হোল্ডার, আপনি ঋণ পরিশোধ করে দিলে আর শেয়ার হোল্ডার থাকেন না তো। তাহলে কিভাবে? লাইসেন্স এবং অনুমোদন নিয়েছেন উনি। গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেসের নামে জনশক্তি রপ্তানির লাইসেন্স নিয়েছেন। সমাধান সার্ভিসেসের ডিজিটাল ওয়ালেট এবং পেমেন্ট সার্ভিস অনুমোদন করেছেন। গ্রামীণ ইউনিভার্সিটি নিজেই অনুমোদন করে দিয়েছেন। এবং তিনি তার মালিকানাধীন প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে শ্রম আইন এবং অন্যান্য মামলা যেগুলি ছিল সেগুলো অনেকগুলিকে খারিজ এবং নিষ্পত্তি করে দিয়েছেন। এবং তিনি যে নিজের করও মাফ করেছেন সেটা তো পরিষ্কার, নোবেল বিজয়ীকে কর দিতে হবে না, এটা তো উনি করেছেন। পাশাপাশি একটা সংখ্যা বলা হয়, যে সংখ্যাটা হয়তো নির্ধারণ করা হয়েছে কোন একটা কিছুর ভিত্তিতে, 666 কোটি টাকা বলা হয়। ধরেন 666 কোটি না, এটা শুধু 66 কোটি, সেটাও কি উনি মাফ করাতে পারেন আদালত ছাড়া? নিজে নিজে মাফ করিয়ে নিয়েছেন, আদালতের প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু করেন না এই কাজগুলা। এবং আপনি দেখেন এই যে তিনটা লাইসেন্স যে উনি নিয়েছেন, একটি জনশক্তি রপ্তানির লাইসেন্স, একটি ডিজিটাল ওয়ালেট এবং পিএসপি লাইসেন্স এবং একটি বিশ্ববিদ্যালয়, আপনি আবেদন করে দেখেন তো কয় বছর লাগে এটা পাইতে, আদৌ পাবেন কি না? কিন্তু উনি নিজে ক্ষমতায় বসে থেকে এগুলা নিয়ে নিয়েছেন ওনার প্রতিষ্ঠানের নামে। এবং সারা বাংলাদেশে ব্যাটারি রিক্সা রীতিমতো ওপেন করে দিয়ে গিয়েছেন। ওনার যে সামাজিক ব্যবসাগুলি আছে তার মধ্যে একটা আছে রফিক অটো ভ্যান লিমিটেড, আপনি সেটা জানেন? না, এটা জানতাম না। খুঁজে বের করেন তো। উনি এগুলা করেছেন, এগুলা তদন্ত করতে হবে। আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন আপনি একটা খরগোশ, এটা তদন্ত করে বলতে হবে এটা খরগোশ নাকি, কানে ধরে টান দিয়ে দেখতে হবে খরগোশ। তো সব সিস্টেমের মধ্যে যেতে হবে। তো সিস্টেম এইটাই যে জিনিস প্রমাণিত সত্য সেটা সমালোচনা হবে। সমালোচনা কোনো মিডিয়া ট্রায়াল না, এটা দেখা যাচ্ছে এটা সমালোচনা হবে। যেটা দেখা যায় না ওটা তদন্ত করে বাইর করতে হবে। ইনভেস্টিগেশন ইজ টু ফাইন্ড আউট হোয়াট ইজ নট ফাউন্ড আউট ইয়েট। যেটা পাওয়া গিয়েছে সেটার জন্য তো ইনভেস্টিগেশনের কোনো প্রয়োজন নাই। এগুলো ওনারা সই হয় না, এগুলো গ্যাজেটেড হয় নাই, এগুলো সরকার থেকে রিলিজ হয় নাই। তখন কে ক্ষমতা ছিল এটা দেখা যাচ্ছে না, এটাও তদন্ত করতে হবে। করেন তদন্ত। এটা হচ্ছে অভিযোগ, সেই অভিযোগ তো আমরা করবোই। এটা করলে কি ডক্টর ইউনূসকে ডেমোনাইজ করা হয়? মোটেও ডেমোনাইজ করা হয় না, বরং উনি কি কেউ কাণ্ড করেছেন সেটা বলা হয়। এখন কেউ যদি এটা ধারা বিবরণী দেয় সেটা কি ডেমোনাইজ করা? এখানে আমি যে কথাগুলি বলেছি একটা মিথ্যা, সেটা বলুক যে না এগুলা নেয় নাই, তুমি মিথ্যা কথা বলতেছো, সেটা হইলো একটা কথা। কিন্তু এগুলো তো উনি করেছেন। এই একই কাজ যদি আজকে সরকারের কোনো মন্ত্রী করে তাহলে কি এক সমালোচনা হবে না তার? সেটা তো হতেই হবে। তো সেটা কি মিডিয়া ট্রায়াল হবে? জি, যেখানে কি না সরকারের একজন মন্ত্রীর সন্তানের নামে নাকি থানা নাকি ইউনিয়ন থানার নাম হয়েছিল, প্রধানমন্ত্রী সেই ক্ষেত্রে হস্তক্ষেপ করেছেন, সেটা বাতিল হয়ে গেছে। এটাকে বলা হয়েছে কি ওই একই কথা, ক্ষমতায় থেকে সুবিধা নেওয়া, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। একটা নাম পরিবর্তনের জন্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়, আর নিজের নামে 3টা লাইসেন্স নিয়ে নিলে সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না, সেটা তদন্ত করা লাগে। আচ্ছা, জি। এবং আমি দেখেছি ডক্টর ইউনূসকে যারা এরকম সমর্থন করেন না তারা এই অন্ধ সমর্থনটা করেন। এবং এই অন্ধ সমর্থকরাই এই জুলাই চেতনা, এই যে বেচা বিক্রির কথা উঠেছে না, আপনি দেখেন সোশ্যাল বিজনেস ডে জুলাই চেতনা বেচলোকে আসিফকে আর নাহিদকে ওখানে নিয়ে হাজির করে কে বলার চেষ্টা করলো আমি কিন্তু চাই নাই, ওরা আমাকে এনেছে।
জি তুষার ভাই, আমি একটু সময় দিতে চাই আকবরকে। আকবর, যদি আপনি এ বিষয়ে কিছু বলতে চান। আর যেটা প্রশ্ন ছিল, গ্রামীণ ব্যাংক যদি কর মওকুফ করে থাকে, হ্যাঁ হ্যাঁ 2 মিনিট আপনি সময়। যদি এটা অন্যায়, অনৈতিক, যেটাই বলি না কেন, যদি হয়ে থাকে, পার্লামেন্ট ইজ দেয়ার, পার্লামেন্ট এটা বাতিল করতে পারে। তাই তো, এটা একটা এক্সিকিউটিভ অর্ডার, এটার জন্য পার্লামেন্টও লাগে না। এগুলো সবকিছু তো বাতিল করতে পারে। হ্যাঁ, এগুলো এক্সিকিউটিভ অর্ডারে বাতিল করতে পারে, এটার জন্য সংসদ লাগে না। হ্যাঁ। কিছু ব্যাপার হচ্ছে সংসদ লাগে, আর কিছু হচ্ছে এক্সিকিউটিভ নিজেই করতে পারে। প্রধানমন্ত্রী যেমন ওই যে তার মন্ত্রীর যে ছেলের নামে যেটা বাতিল করে দিলেন। এগুলো সরকার এক্সিকিউটিভ অর্ডারে বাতিল করতে পারে। আচ্ছা, এখন সমালোচনা হবে না ব্যাপারটা তা না, অবশ্যই সমালোচনা হবে, কিন্তু আমি দেখতে চাই যে সমালোচনার কনটেক্সট এবং ইন্টেন্ট কি। আচ্ছা, হ্যাঁ, ধরেন আমরা আজকে এখানে কতক্ষণ প্রোগ্রাম করলাম? প্রায় 50 মিনিট। 50 মিনিটের মধ্যে তুষার ভাইয়ের ভাগে পড়েছে কত? 25 মিনিট। এরকম উনি 25 মিনিট পরে নাই। পরে নাই না? আচ্ছা, ধরেন আর একটু কমই পড়েছে, ধরেন 20 মিনিটই পড়েছে, আমি ধরলাম। তো 20 মিনিটের মধ্যে তুষার ভাই 19 মিনিট শুধু ইউনুসকে নিয়ে কথা বলে। না, 19 মিনিট আমি বলি না। হ্যাঁ, এটা process নিয়ে না। হচ্ছে অতিকথন। Process এটা নিয়ে হচ্ছে না। সিম্পলি অতিকথন। হ্যাঁ, আমি আপনি 19 rewind করে মিনিট বলি না। দেখবেন। হ্যাঁ, আমি তার কথার পরিপ্রেক্ষিতে এই কথাগুলি এটা- বলেছি, এটা বিকজ আমরা rewind করে দেখবো। ওইখানে একটা সরাসরি অভিযোগ করা হয়েছে যে ইউনুসকে যদি কেউ সমালোচনা করে এটা নাকি না না না, সেটা বলা হয় না তুষার ভাই, হ্যাঁ। আপনি দেখে নেন। হ্যাঁ, আমরা অভিযোগ একটা করা ঝগড়া না হয়েছে। করে। এটা আছে তো, আচ্ছা, এটা ঝগড়া না। আপনি এটা শান্ত, ঝগড়া না। হ্যাঁ, আমরা আমি আমি ঠিক কিন্তু আছে। এই অনুষ্ঠানে ঢোকার আগে বলেছিলাম যে আমি জোরে কথা বলি। এইখানে যখন আপনি জি। মাইক পরীক্ষা করছিলেন তখনও কিন্তু আমি বলেছি যে আমি আচ্ছা, জোরে কথা বলি। ঠিক আছে, আমি শেষ এবং- করে দেই। এবং এইগুলা হচ্ছে এই যে এখন আছে। যেটা করা হচ্ছে, হ্যাঁ। এইগুলা হচ্ছে দ্য প্রসেস অফ ভিলিফাইং এ পারসন। Okay, আমি জোরে আপনি কথা তো- বলি, এটা আমার অভ্যাস। আকবর শেষ করুন। আপনি তো আমাকে হ্যাঁ, শেষ আকবর করতে শেষ করুন। দিবেন। এটা তো ক্রুদ্ধ হওয়া নাহলে না। ও আবার কমপ্লেইন করবে, আমি ওকে সময় আমি তো কম শেষ দিয়েছি। করতে জি, দিব। বলেন আকবর। হ্যাঁ, তা আমি চাই যে আমি ফুললি এগ্রি করি, হ্যাঁ, যে এটা যদি অনৈতিকও হয়, অন্যায়ও হয়। আচ্ছা। অনৈতিক হলে সেটা এক্সিকিউটিভ অর্ডারে বাতিল হোক, অন্যায় হলে পরে সেটা সাজা হোক, কমপ্লিট। এটা নিয়ে আমার আর কোনো আরো 30 সেকেন্ড আপনাকে কোনো ইস্যু নাই। আর থার্ড থিং হচ্ছে যে আমি জুলাইয়ের চেতনার কথাটা বিশ্বাস, যে কথাটা বললাম, হ্যাঁ। জুলাই চেতনাকে আমরা শুধু ইউনুস আর এনসিপি বা জামায়াতকে দিয়ে আমরা ডিফাইন করব না। এসে মিলিয়ন্স অফ পিপল আর ইনভলভড। হ্যাঁ, এক একজনের এক এক রকমের আকাঙ্ক্ষা, রাইট। এবং আমরা সবার আকাঙ্ক্ষার কিন্তু মূল জায়গাটা হচ্ছে এস এ ডেমোক্রেটিক সোসাইটি। আমি বলি কি যে অত ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় আমরা দেখব না, মানুষ দেখে না। মানুষ দেখে যে আপনার যখন একটা ডেমোক্রেটিক সোসাইটি থাকবে, জি। তখন আপনার অন্যান্য যে বিষয়গুলো, সেটা আপনি আইনের শাসন বলেন, মানবাধিকার বলেন, এটা ধীরে 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 উন্নতি হবে। ওইটাই হচ্ছে কি আমরা জুলাই চেতনাকে ওভাবেই দেখি।